সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে ক্লাস আরম্ভ করছি। তোমরা অবশ্যই জানো মহামারীর সময় চলছে, তোমরা বাসায় অবস্থান করবে, অবশ্যই পড়ালেখা চালিয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজনে বাসা থেকে বের হতে হয়, অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মেনে বাসা থেকে বের হবে। চলো আমরা আজকে ক্লাসে প্রবেশ করছি। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ সরকার, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চারগাছ এনআইবিয়া ডিগ্রি কলেজ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। পরিচিতি: ডিগ্রি তৃতীয় বর্ষ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পঞ্চম পত্র। পাঠ শিরোনাম মেটার্নিকের যুগ, 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। পাঠ্যাংশ মেটার্নিকের পদ্ধতি। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা মেটার্নিকের পরিচয় বলতে পারবে, মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, রক্ষণশীলতা নীতি গ্রহণে মেটার্নিকের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারবে, মেটার্নিক তন্ত্রের প্রয়োগ ব্যাখ্যা করতে পারবে, মেটার্নিক পদ্ধতি ব্যর্থতা কারণসমূহ ব্যাখ্যা করতে পারবে। মেটার্নিকের পরিচয়: মেটার্নিক 1773 খ্রিস্টাব্দে 15 মে জার্মানির রাইনল্যান্ড অঞ্চলের কবলেস শহরের এক প্রাচীন সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা অস্ট্রিয়ার হাসপার্ট রাজ্যের এক উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। মেটার্নিক ছিলেন মার্জিত রুচিসম্মত সুচতুর রাজনীতিবিদ। তিনি অল্প সময়ের মধ্যেই ইউরোপের প্রভাবশালী ব্যক্তিবর্গের মধ্যে একজন। স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে তিনি ফরাসি বিপ্লবের আদর্শের সাথে পরিচিত হন। তিনি অস্ট্রিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী কাউন্ট কনিজের পৌত্রীকে বিবাহ করেন। 1809 খ্রিস্টাব্দে মেটার্নিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মেটার্নিক ব্যবস্থা কেন এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল? অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী ক্লেমেন্স বন মেটার্নিক 1773 থেকে 1859 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন সমকালীন ইউরোপের সর্বাপেক্ষা উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তি। অবশ্য তিনি বাংলায় মেটার্নিক নামে অধিক পরিচিত। সুদর্শন, মিতবাগ, কৃষ্ণনদী, কটুকৌশলী এই রাজনৈতিক 1809 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 40 বছর ধরে তিনি অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। দক্ষ কূটনীতিক মেটার্নিক, যাকে বলা হয় কূটনৈতিক জাদুঘর, প্রিন্স অফ ডাইনামিক বলে অভিহিত করা হয়। মেটার্নিক কূটনৈতিক ফলে নেপোলিয়নের পতনের পর ইউরোপের জটিল রাজনৈতিক সমস্যা সমাধানের উদ্দেশ্য অনুষ্ঠিত ভিয়েনা সম্মেলনে তিনি ছিলেন মধ্যমণি। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ইউরোপীয় রাজনীতি এবং রাজনীতিবিদদের উপর তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। বস্তুত এ সময় তিনি ছিলেন ইউরোপের ভাগ্য নিয়ন্ত্রণ। এই কারণে ঐতিহাসিক পিসার ইউরোপের ইতিহাসে
1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিক যুগ বলে অভিহিত করেছেন। মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক পদ্ধতি। মেটারনিক ছিলেন সব রকম প্রগতি বিরোধী এবং গুরুত্ব রক্ষণশীল রাজনীতি। তিনটি নীতির দ্বারা তার রাজনৈতিক মতাদর্শের প্রভাব ফেলেছিল। মতাদর্শনগুলো হলো, প্রথমত পাক ফরাসি বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন। দ্বিতীয়ত ফরাসি বিপ্লব প্রস্তুত উদারনৈতিক জাতীয়তাবাদী এবং গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ। তৃতীয়ত হচ্ছে অস্ট্রিয়ার স্বার্থ সর্বোচ্চভাবে বজায় রেখে ইউরোপীয় রাজনীতিতে তার নিরঙ্কুশ প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। মূলত মেটারনিকের ব্যবস্থাপনাটা ছিল, মূলত আমরা এভাবে উদাহরণ দিতে পারি, আমরা বর্তমানে স্মার্টফোন, প্যাড, আইফোন ইত্যাদি ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থাপনা সম্পন্ন করছি। এখন এই তথ্য প্রযুক্তির ধারায় অব্যাহত না রাখে কেউ যদি প্রথমে এসে সবাইকে বলে যে আমরা এই যোগাযোগ ব্যবস্থাপনাটা মানতে পারি না, আমরা পূর্বের যুগে ফিরে যাই, অর্থাৎ চিঠিপত্র আদানের মাধ্যমে, বাহকের মাধ্যমে আমরা যোগাযোগ ব্যবস্থাপনা সম্পন্ন করব। এই ব্যবস্থা কথা যদি আমাদেরকে কেউ এসে বলে, তাহলে আমরা সবাই বলবো না, আমরা প্রযুক্তির যুগে যোগাযোগ ব্যবস্থাপনা যেভাবে চলছে সেভাবেই ভালো, আমরা পূর্বের যুগে আমি ফিরে যেতে চাই না। তদ্রূপ মেটারনিকের ব্যবস্থাপনাটা ছিল এরকম, তিনি কয়েক যুগের পূর্বে ফেরত যেতে চেয়েছিলেন এবং তিনি বাধ্য করেছিলেন জনগণকে পূর্বের ব্যবস্থাপনা ফেরা যাওয়ার জন্য। সেটাই ছিল মূলত মেটারনিক ব্যবস্থাপনার একটি পদ্ধতি। এই আদর্শগুলি বাস্তবে রূপান্তরিত করার জন্য তিনি দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন। তা মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক পদ্ধতি, মেটারনিক সিস্টেম নামে পরিচিত। রক্ষণশীলতা নীতি গ্রহণে মেটারনিকের উদ্দেশ্য ছিল কি? মেটারনিকের কাছে পুরাতন তন্ত্রই ছিল সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাপনার প্রকৃত ভিত্তি। ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাগুলিকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। যেহেতু তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর, সেহেতু অস্ট্রিয়ার স্বার্থ রক্ষা করা তার বড় দায়িত্ব ছিল। অস্ট্রিয়ার হাসবার্গ সাম্রাজ্য বহু জাতিগোষ্ঠী, ভাষাভাষী মানুষকে নিয়ে গঠিত ছিল। মেটারনিক স্পষ্ট উপলব্ধি করেন ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদী গণতান্ত্রিক ভাবধারা অস্ট্রিয়ার প্রবেশ করে, তাহলে হাসবার্গ সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তার মতে বিপ্লবী ভাবধারা হলো জীবাণুর মতো, যা সমগ্র ইউরোপের স্বাস্থ্যহানি ঘটবে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়বে। এই কারণে কেবল অস্ট্রিয়ার রক্ষণশীলতা নীতি গ্রহণ করে ধ্বংসের হাত থেকে বাঁচা যাবে না, সমগ্র ইউরোপ তার অনুপ্রবেশ বন্ধ করতে হবে। সুতরাং মেটারনিকের অভ্যন্তরীণ বৈদেশিক নীতির উদ্দেশ্য ছিল এক ও অভিন্ন রক্ষণশীলতা, স্থিতিস্থাবরতা এবং নীতি কায়েম করে সমগ্র ইউরোপে বৈপ্লবিক ভাবধারাকে প্রতিহত করার জন্য তার আপ্রাণ চেষ্টা। অস্ট্রিয়ার মেটারনিক তন্ত্রের প্রয়োগ। মেটারনিক নিজ রাজ্য অস্ট্রিয়া এবং জার্মানিতে অতি সাফল্যের সঙ্গে এই নীতি প্রয়োগ করতে সক্ষম হন। বহু জাতি গোষ্ঠী, ভাষাভাষী মানুষ দেশ অস্ট্রিয়ার প্রতি বিভেদ নীতি প্রয়োগ করে এক জাতি গোষ্ঠীর বিরুদ্ধে অন্য জাতির গোষ্ঠীর মানুষকে লেলিয়ে দেয়। দমন পীড়ন দ্বারা জাতীয়তাবাদীর কণ্ঠরোধ করা হয়। বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের কঠোর নিয়ন্ত্রণে এনে উদারপন্থী ছাত্র ও অধ্যাপকের কারারুদ্ধ করা হয়। ছাত্র ও অধ্যাপকের গতিবিধির উপর নজর রাখার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। ছাত্ররা যাতে উদারপন্থা দ্বারা
প্রভাবিত হতে না পারে সেজন্য পাঠ্যসূচির পরিবর্তন করা হয়। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং বিভিন্ন বিষয়ের পঠন পাঠন নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক সভা সমিতি নিষিদ্ধ করা হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং বাক স্বাধীনতা খর্ব করা হয়। জার্মানিতে মেটারনিখ এর গ্রন্থ। জার্মান বুন্ডাবা রাজ্য সমবায়ের সভাপতি হিসেবে অস্ট্রিয়ার জার্মানিতেও রক্ষণশীল নীতি তিনি প্রবর্তন করেন। 1819 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের কুখ্যাত কার্লস বার্ড ডিক্রি বা হুকুমনামা নামে জারি করে জার্মানির রাজনৈতিক দল ও বুরশেনসাফটেন এর মতো ছাত্র সংগঠনগুলি নিষিদ্ধ করা হয়। উদারপন্থী অধ্যাপক বিতাড়িত হন। বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বিজ্ঞান শিক্ষা বাদ দেওয়া হয়। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়। ছাত্র অধ্যাপকের কার্যকলাপ সম্পর্কে অবগত হওয়ার জন্য গোয়েন্দা নিযুক্ত করা হয়। মেটারনিখ তার দমন নীতিকে কার্যকর করার জন্য জার্মানির মেইন শহরে একটি সদর দপ্তর গঠন করেন। ইউরোপের মেটারনিখ তন্ত্র। প্রাক বিপ্লব অবস্থা বজায় রাখা এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে ভিয়েনা সম্মেলন অব্যাহতির পরই ইউরোপীয় শক্তি সমবায় কনসার্ট অব দ্য ইউরোপ গঠিত 1815 খ্রিস্টাব্দে মেটারনিখ উদ্যোগে এই শক্তি সমবায় প্রতিক্রিয়াশীল যন্ত্রে পরিণত হয়। এই সমবায়ের কাজই হলো দমন পীড়ন দ্বারা সমস্ত প্রগতিশীল জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। শক্তি সমবায়ের ট্রম্পু 1820 খ্রিস্টাব্দে ট্রম্পুর ঘোষণাপত্র দ্বারা বলা হয় যে প্রজাদের সরকার পরিবর্তনের অধিকার নেই। কোনো কোনো দেশে বিপ্লব ঘটবে, শক্তি সমবায় যেখানে হস্তক্ষেপ করে স্থিতিগত ব্যবস্থা ফিরিয়ে আনবে। এই ঘোষণা অনুসারে শক্তি সমবায় ইতালি, নেলসন, ফিডম্যান্ট এবং স্পেনে উদারনৈতিক আন্দোলন দমন করা হয়। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের ফলে ইতালির পার্মা, মডেনা এবং পুপের রাজ্য গণ আন্দোলন দেখা দিলে মেটারনিখ তা দমন করেন। গ্রিসের স্বাধীনতা সংগ্রাম 1824 খ্রিস্টাব্দে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের সাহায্যে করতে উদ্যোগী হলে নিবৃত করেন। এইভাবে তিনি সমগ্র ইউরোপের একটি প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা কায়েম করেন। মেটারনিখ তন্ত্রের পতন। সামান্য কূটনৈতিক দক্ষতা থাকা সত্ত্বেও পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনতে মেটারনিখ সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের থ্রেড অস্ট্রিয়ার রাজধানী ভিয়েতনামে পৌঁছালে তিনি ইংল্যান্ডে পালিয়ে যেতে বাধ্য হন। তার পলায়নের সঙ্গে সঙ্গে ইউরোপে মেটারনিখ ব্যবস্থার পতন ঘটে। আমরা এখন আলোচনা করব মেটারনিখ পদ্ধতির ব্যর্থতার কারণসমূহ। মেটারনিখ ব্যবস্থা ইউরোপের দীর্ঘকাল স্থায়ী হয়নি। যেহেতু মেটারনিখ ব্যবস্থার মূল বক্তব্য ছিল বিপ্লবের ধ্বংস সাধন, তাই তার পতন অনিবার্য ছিল। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উপরিপন্থী বলেই এই ব্যবস্থার পতন হয়। ঐতিহাসিকরা মেটারনিখ ব্যবস্থা পতনের জন্য বিভিন্ন কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, জাতীয়তাবাদকে অপেক্ষা করে ফরাসি বিপ্লব শুরু অবদমিত হয়েছিল এবং নেপোলিয়ন বিদায় নিয়েছিল, কিন্তু বিপ্লব প্রসূত সাম্য, মৈত্রী, স্বাধীনতাবাণী যে ইউরোপীয় মানুষের মধ্যে সাদা জাগ্রত করেছিল তা মেটারনিখ অস্বীকার করেন। মেটারনিখ জাতীয়তাবাদী আন্দোলনের আঘাত করলেও তাকে একেবারে স্তব্ধ করতে পারেনি। তার বহু প্রচেষ্টা সত্ত্বেও ইংল্যান্ড থেকে বেলজিয়ামের বিচ্ছেদ ঘটে, গ্রিস স্বাধীন হয়। এইভাবে 1830 সালের জুলাই বিপ্লব, 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লব তিনি থামাতে পারেননি এবং শেষ পর্যন্ত 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবে তার ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। দ্বিতীয়ত, আর্থসামাজিক পরিবর্তন।
ম্যাটারনিক ব্যবস্থাপতনের একটি অন্যতম কারণ ছিল ইউরোপের আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন। শিল্প বিপ্লবের ফলে কৃষিকেন্দ্রিক অর্থনৈতিক পরিবর্তনের ধনরত্নের বিকাশ ঘটে। 1834 সালের পর থেকে এই পরিবর্তন সুস্পষ্ট হয়। ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি ও গণতান্ত্রিক সর্বত্র উদার ও গণতান্ত্রিক ভাবধারার এই চিন্তাধারার প্রবল ঢেউয়ের মেটারনিক ব্যবস্থা তলিয়ে যায়। তৃতীয়ত, যুগ ধর্মকে অস্বীকার করা। যুগের দাবিতে নানা মানার জন্যই মেটারনিক ব্যবস্থা ব্যর্থ হয়েছিল বলা যায়। বাস্তবিক পরিবর্তন যে ইতিহাসের ধর্ম রক্ষণশীল প্রতিক্রিয়াশীল মেটারনিক তা উপলব্ধি করতে পারেনি। যে সময় জাতীয়তাবাদ গণতন্ত্র জাগরণ অনিবার্য, সেই সময় তিনি এগুলি বিরুদ্ধ আচরণ করেছিলেন। চতুর্থ, সংস্কারের অনীহা। মেটারনিক ছিলেন স্থিত অবস্থা বা এক অন্ধ সমর্থক। সংস্কার বিমুখতা তার ব্যবস্থার ব্যর্থতার অন্যতম কারণ ছিল। নেপোলিয়ন ইতালিবাসীদের মেধাকে মূল্য দিয়ে মেধাভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করেন, কিন্তু মেটারনিক যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ বন্ধ করেছিল। পঞ্চমত, মৌলিক স্বাধীনতা হরণ। নাগরিকদের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা ইত্যাদি মৌলিক স্বাধীনতা মেটারনিক বিশ্বাস করতেন না। অথচ এই অধিকারগুলোর স্পষ্ট ধারণা যে ইউরোপীয়দের মনে গভীর প্রভাব বিস্তার করে। তারা মেটারনিক ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। তিনি জার্মানিতে কার্লসবার্গ ডিক্রি জারি করেও শেষ রক্ষা করতে পারেননি। ষষ্ঠত, দূরদর্শীর অভাব। ধৃত কূটনীতিবিদ হওয়া সত্ত্বেও মেটারনিকের দূরদৃষ্টির অভাব ছিল। মেটারনিকের ভাবধারায় মধ্যে সংগঠন প্রতিভার পরিচয় দেখা যায়নি, কিন্তু বিপ্লবের মধ্যে যে গঠনমূলক ভাবধারার অসীম সম্ভাবনা রয়েছে তা তিনি প্রত্যক্ষ করতে পারেননি। আর তাই ইতিহাসের গতির বিপরীতে গিয়ে জাতীয়তাবাদ ও গণতন্ত্রকে স্তব্ধ করতে চেয়েছিল। সপ্তমত, ইউরোপীয় দেশগুলির অসহযোগিতা। মেটারনিক তার ব্যবস্থা কার্যকরী করার ক্ষেত্রে ইউরোপের সকল রাষ্ট্রের কাছে আবেদন জানান, কিন্তু ফরাসি বিপ্লবের ভাবধারায় প্রভাবিত ইউরোপ রাষ্ট্রগুলো রক্ষণশীলতার থেকে বেরিয়ে এসে পরিবর্তন চেয়েছিল। উদাহরণস্বরূপ হিসেবে ইংল্যান্ড, ফ্রান্স কথা বলা যায়। তারই মেটারনিক তার পদ্ধতি প্রয়োগ করতে সহযোগিতা করেননি। অষ্টমত, নিষ্ঠুর দমন নীতি। মেটারনিক গণতন্ত্র জাতীয়তাবাদী আন্দোলন সমূহকে নিষ্ঠুর দমন নীতি দ্বারা স্তব্ধ করতে চেয়েছিলেন। তাই সেখানে কোনো গণতান্ত্রিক বিপ্লব ঘটবে, সেখানে তিনি সেনাবাহিনী, পুলিশ বাহিনী পাঠিয়ে তা দমন করেছেন। যেমন স্পেন, নেলস, ফ্রিডম্যান, পোল্যান্ডের আন্দোলন। কিন্তু শেষ পর্যন্ত 1848 খ্রিস্টাব্দে স্বতঃস্ফূর্ত গ্রহণ করে আন্দোলন দমন করার শক্তি তার ছিল না। সর্বোপরি মেটারনিক ব্যবস্থা পতন প্রসঙ্গে তার নিজস্ব একটি উক্তি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। রাজনৈতিক জীবনের শেষ পূর্বে তিনি নিজেই বলেছিলেন, এই পৃথিবীতে কিছু আগে বা পরে আমরা আসা উচিত ছিল, কিন্তু আগে এলে এই জগৎকে আমি উপভোগ করতে পারতাম, কিন্তু পরে এলে নতুন বিশ্ব গঠনের শরিক হতে পারতাম, কিন্তু বর্তমানে ক্রয়ণীয় সমাজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে আমি নিঃশেষ হয়ে গেলাম। আমরা ক্লাসের শেষে চলে আসছি। মূল কথা হচ্ছে মেটারনিক ব্যবস্থাপনা নিজেই নিজের ব্যর্থতার জন্য দায়ী। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।